আসসালামু আলাইকুম। সমাসের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের স্বাগতম। সমাস কিভাবে পড়লে অন্তরে গেঁথে যায় এবং আমরা যেভাবে পড়াবো, অর্থাৎ তুমি কিভাবে করে পড়লে সমাসটা তোমার একেবারে আত্মস্থ হয়ে যাবে, তুমি প্রাকৃতিকভাবে পারবা। কিছু আছে না, পড়ে পারি, দেখলে পারি, পরে ভুলে যাই, আবার পড়ি আবার পারি, ভুলে যাই, আয়ত্তে থাকে না। কিন্তু কিছু তো কৌশল আছে, কিছু জিনিস পড়াতে মাঝে কিন্তু চাইলেও ভুলতে পারো না। তাহলে আমরা সেই বুঝের ক্ষেত্রে ওই পর্যায়ে ওই স্তর পর্যন্ত নামবো, যে স্তরে নামলে পরে আমাদের আসলে ওই রকমভাবে অন্তরে গেঁথে যাবে, আমরা সমাজটা ভুলবো না, খুব সুন্দর করে নির্ণয় করতে পারবো, নিজে তো উপকৃত হবো, অন্য কাউকে উপকার করতে পারবো। তো আজকে ভিডিও দেখার পরে বলবো, এই ভিডিওটা দেখার পরে তুমি একবার প্র্যাকটিস স্বরূপ অন্য কাউকে একটু রিকমেন্ড তো করবেই এবং তাকেও একটু বুঝিয়ে দিও, ঠিক আছে? তাহলে দেখবা তোমারও বুঝ শক্তি এবং পারার দক্ষতা অনেক গুণ বেড়ে গিয়েছে। এবারে দেখো, বেসিক ভিত্তি স্থাপন। আজকে ভিডিওটার মধ্যে শুধু এই বেসিকের এইটাই করব। তো দেখি আমরা প্রথমে সমাস কাকে বলে। তো দেখো, বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়াকে সমাস বলে। তাহলে সংজ্ঞাটা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কিছু যদি বর্ণনামূলক দাও সেক্ষেত্রে তো সংজ্ঞা গুরুত্বপূর্ণ, আর বোঝাও তো দরকার। মানে বলতেছে একাধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে, একদম সহজ কথায়। তা কতগুলো পদ? কপোতাক্ষ, ন্যায়, অক্ষী, জার, এই একাধিক পদ একটা পদে চলে আসছে, নাম গেছে কপোতাক্ষ। দেখছো, এতগুলো পদ এক পদে চলে আসার নাম হচ্ছে সমাস। এরকম আমরা অনেক দেখো, দুটো বাক্য দেখো। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বাক্য কত বড় হয়েছে! এটাকে কি বলছে? পরীক্ষা নিয়ন্ত্রক। তাহলে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক নাম বলে কি বলছে? পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষার সময়সূচি না, পরীক্ষা সংক্রান্ত সূচি, সময় সংক্রান্ত সূচি কি হয়েছে? সময়সূচি। স্কুল ও কলেজে কি হচ্ছে? স্কুল কলেজে। তাহলে সমাস আমাদেরকে সংক্ষেপ করতে সুবিধা করে। যদি সংক্ষেপ না করা যেত, ভাষা যে কি জটিল এবং কি দুর্বোধ্য হয়ে যেত, তখন আমরা বুঝতাম সমাসের আসলে দরকারটা কি হয়। ঠিক আছে, দেখবা ইনবক্সে কারো নিক নেম রাখবা, হোয়াটসঅ্যাপে কারো নিক নেম দিবা। এখন তোমার ছাড়া বাঁচবো না, দোয়ায় আমি তোমাকে চাই, এই ধরনের বাক্য যদি এত বড় বাক্য দাও, দেখবা হোয়াটসঅ্যাপ নিক নেম এত বড় বাক্য নিচ্ছে না, ও বলতেছে ছোট্ট করে নাম দাও। এরকম এখন তুমি নাম রাখলে আরাধ্য। আরাধ্য মানে আরাধনায় তোমাকে চাই। দেখছো কত ছোট্ট একটা শব্দে তুমি কি করলা, তাকে সুন্দর করে পটায় ফেললা। তো যাক, আমার এই কৌশল যদি কেউ কাজে লাগাও, তাহলে আমাকে একটু দিও, কি বলা যায়, এই যে ক্রেডিট দিও, আর সবচেয়ে বড় হচ্ছে অনুষ্ঠানে দাওয়াত দিও। ঠিক আছে, ওকে। সমাস শব্দের বিভিন্ন বিশ্লেষণ বললাম। এবার সমাসের বৈশিষ্ট্য যদি বলি, সমস্ত পদ সাধারণত এক শব্দ হিসেবে দেখা যায়, যেমন সময়সূচি। উচ্চারণ বা অর্থে বিভ্রান্তি ঘটার আশঙ্কার ক্ষেত্রে পুরোপদ মাঝখানে হাইফেন বসে, যেমন স্কুল কলেজ। অনেক সময় কি হয়, স্কুল কলেজ যদি একসাথে লিখতে কেমন দেখা, জানো? এরকম হইতো, দেখো স্কুল কলেজ। তুমি যদি মাঝখানে হাইফেন না দিতে কি হতে জানো? অনেকের মতো হতো স্কুল লেজ কিংবা স্কুল লকলেজ, এরকম হয়ে যেত না? তাহলে এইটা বিভ্রান্তি দূর করার জন্য মাঝখানে একটু হাইফেন দিতে বলতেছে, অনেক সময় দেওয়া লাগে। অনেক সময় পূর্বপদ পরপদ আলাদা করে লেখা যায়, যেমন পরীক্ষা নিয়ন্ত্রক আলাদা করে লিখেছে, লেখা যায়, তবে একসাথে লেখাটাই ভালো। এই যে সময়সূচি, সমাস মনে একবার সমাসের নিয়ম আমরা বানানো নিয়ম পড়েছিলাম, তাই না? সমাস সাধারণত একসাথে করে লিখে থাকবে। এবার সমাসের প্রয়োজনীয়তাটা বলি। সমাসের প্রয়োজনীয়তা একটু লক্ষ্য করো, এটাও একটু খেয়াল করে পড়ো। কারণ হচ্ছে কি, এইটা তোমাদের একটা প্রশ্নই আসে বর্ণমূলকে, যে সমাসের প্রয়োজনীয়তা লেখো। এখন প্রয়োজনীয়তাটা এক কথায় বলা যায়, পাঁচ কথা বলা যায়, কিন্তু আমরা তো চেষ্টা করবো পাঁচ কথায় বলতে। কারণ কি, আমাদের নাম্বার হচ্ছে পাঁচ, পাঁচটা বাক্যে যাতে পাঁচটা নাম্বার দেয়। তো এইভাবে দেখো, প্রথম কি করে, ভাষা সংক্ষেপ করে। তার মানে উপসর্গে যদি কাজ বলি, একটাই আসলে ভাষা সংক্ষেপ করে। তাহলে বাকিগুলো আমরা কি করেছি, ওই পাঁচে পাঁচ পাওয়ার জন্য বড় করে বানিয়েছি। এখন দেখো, প্রথম ভাষা সংক্ষেপ করে কিভাবে। মাস্টার সাহেবের ঘরে আশ্রিত জামায় বহু পরিবেশিত ভাতের দিন বাষ্প চালিত যানে ঢাকা গেলেন। সংক্ষেপে কি হয়েছে, মাস্টার সাহেবের ঘর জামায় বহু ভাতের দিন বাষ্প যানে ঢাকা গেলেন। তারপরে হচ্ছে নতুন শব্দ গঠন। সমাস নতুন নতুন শব্দ গঠন করে, যেমন জায়া ও পতি মিলে হয়েছে কি, দম্পতি। একটা নতুন শব্দ গঠন করলো না, একটা নতুন শব্দ সৃষ্টি করলো না? এই দম্পতি না থাকলে আমরা এই স্বামী স্ত্রীকে এই ব্যাখ্যা করে বলতে হতো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, অর্থাৎ সংক্ষেপ করে বলে দম্পতি, নবদম্পতি। কত সুন্দর করে একটা নতুন শব্দের সৃষ্টি হয়ে গেল। ভাষা শ্রুতিমধুর করার জন্য, যেমন রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, না বলে কি বলছে, রাজা সিংহাসনে আছেন। তা সিংহ চিহ্নিত আসনে ছোট করে ফেলছে। তুলনা করা, যেমন বিষাদ সিন্ধু, তারপর হচ্ছে এই যে কাজল কালো, অর্থাৎ কাজলের ন্যায় কালো, কাজলের মতন কালো, মুখ চন্দ্র মানে চাঁদের মতন মুখ, অনেক খুব বড় করে বলা লাগে নাই। এরপরে পারিভাষিক শব্দ তৈরি করা, অর্থাৎ অনেক অনেক নতুন নতুন শব্দ সৃষ্টি করে, যেটা একটা দিয়ে অনেকগুলো জিনিস বোঝায়। যেমন ত্রিফলা,
এটা পারিভাষিক শব্দ, এটা একটা দ্বিগু শব্দ, কিন্তু এটাতে কি বোঝাচ্ছে? তিনটা ফল বোঝাচ্ছে। আমাদের এক ধরনের ওষুধের নামও হতে পারে, আমলকি, বয়রা, হর্তকি। তো এক কথা, এখানে যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলোকে তোমার মনে রাখতে হবে না, ভুলে যাও। তুমি মনে রাখা হচ্ছে এই যে 5টা পয়েন্ট, মোটা বড় বুলেট পয়েন্ট করে দেওয়া আছে যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট মনে রাখবা। আর হচ্ছে কোন একটা উদাহরণ মনে রাখবা, বাস। তাইলে তুমি বাকি ব্যাখ্যা নিজের মতন করে যা পারো বানা টানা দাও, কারণ যখন তুমি এটা মনে রাখতে পারবা বাকি তুমি লিখতেই পারবা। ঠিক আছে, তাহলে আমরা পড়বো হচ্ছে কৌশলে। তাহলে সমাজের প্রয়োজনীয়তাটা আলোচনা করে ফেললাম। এবার আসি সমাসের সাথে সম্পৃক্ত বিষয়, এইটাকেও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কারণ কি, তোমার যখন পরীক্ষা আসে ব্যাস বাক্য নির্ণয় করো, তুমি যে ব্যাস বাক্য না চিনো তাহলে নির্ণয়টা করবা কি? সমাস নির্ণয় করো, তাহলে কোনটা সমাস আর কোনটা ব্যাস বাক্য এটা তো বুঝতে হবে। এখন এই জায়গার মধ্যে এইগুলো মনে রাখাটা অনেকের মধ্যে মনে করে জটিল, আর আমি এখন দেখাবো আসলে জটিলতার কিছু নেই। এই যে নামটা দেওয়া হয়েছে, নামের মধ্যে উত্তরটা আছে। ধরো তোমাকে খুব সহজ করে প্রশ্ন করলাম, দুইটা ব্যক্তি, একজন নাম হচ্ছে লাল মিয়া, একজন হচ্ছে কালা মিয়া, বলো তো কে লাল আর কে কালা? দেখো তো খুব কঠিন, নামের মধ্যে তুমি উত্তরটা বলে দিছি। এখানে তাই খেয়াল করে দেখো, এখানে একটা বাক্য শব্দ আছে, 3টা শব্দ বাক্য আছে। এখন তুমি কোনোদিন পূর্ণ নাম এটাকে বাক্য বলবা, ব্যাস বাক্য বলবা? এটা কি বাক্য? বাক্য তো এইখানে 3টা শব্দ মিলে বাক্য। সুতরাং সমাসকে ভেঙে দেখানো হয় যেই বাক্যে, তাকে হয় তুমি ব্যাস বাক্য বলো বা সমাস বাক্য বলো বা বিগ্রহ বাক্য বলো, এক কথা বাক্য বলতে হবে। এটা একটা সহজ বিষয় গেল। আর যখন সমাস সবগুলো একসাথে হয়ে যায় তখন তুমি তাকে সমস্ত পদ বলবা বা সমাস নিষ্পন্ন পদ বলবা। এটাও সুন্দর হইল। এরপর হচ্ছে আরেকটা হইতেছে সমাসের মধ্যে দেখবা, সাধারণত সমাস মানে হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, সমাস মানে হচ্ছে বিবাহ, অর্থাৎ সম্পর্ক করা। সন্ধি মানে তাই, সন্ধি আর সমাস এইভাবে মনে রাখতে পারো। এখানে একটা জোড়া জোড়া হবে, 2 শব্দের বিবাহ হবে। তারপরে তোমাকে বলবে এটা কোন ধরনের কাপল, এটা কি সুখী কাপল, দুই কাপল, স্যাডি কাপল, না কি হচ্ছে ব্যবসায়ী কাপল, কোন ধরনের কাপল তোমাকে এটা বলতে পারবে। এই যে সমাসের প্রকারভেদ নির্ণয় করো না, এটাই কিন্তু আসলে নির্ণয় করো। তো এই যে জোড়া জোড়া যে শব্দটা হবে, অবশ্যই আবারও বলতেছি, সমাস কিন্তু 2টা শব্দেরই মিলন করবে। যে সোরা যে হবে, এর যে পূর্বে থাকবে তার নাম হবে পূর্বপদ, পরে যে থাকে পরপদ। বলো তো এটাও কি কঠিন? নামের মধ্যে উত্তর আছে, পূর্বে থাকলে পূর্বপদ, পরে থাকলে পরপদ। তারপরে আবার কিছু দেখি, এখানে দেখো যে একাধিক শব্দ নিয়ে গঠিত হয়েছে, সেই শব্দগুলোর নাম কি? সমস্যমান পদ, সমস্যমান পদ, সমস্যমান পদ, অর্থাৎ প্রতিটা একটি সমস্যমান, মানে সমাসের সমস্যায় আবদ্ধ একটা পদ, অর্থাৎ সে সমস্যমান অবস্থায় আছে, আর এটা হলে সে মিলে গেছে। তাহলে এই যে নামগুলো বললাম, নামগুলো একটু বোঝার চেষ্টা করো, মুখস্থ তোমার ধরা দরকার নেই। এটাই হলো বিষয়, একটু এটাই খেয়াল করো। কার্যক্ষেত্রে তুমি যেতে পারো, যদি অপশনে আসে তুমি যাতে বুঝো। আর ওই বোঝার ক্ষেত্রে আমি যে ফর্মুলাগুলো বললাম যে নামের মধ্যে উত্তরগুলো মূলত আছে, তুমি সেই ধারণাটাই আসলে করার চেষ্টা করবে, তাহলে তোমার হবে। আর এখান থেকে তোমাদের এইচএসসিতে আসলে কোনো কোশ্চেন হচ্ছে না, এই জন্য তোমার কোশ্চেন হচ্ছে না, কিন্তু বুঝতে হচ্ছে। তো কিন্তু অ্যাডমিশনে কিন্তু এখানে আবার কোশ্চেনও হয়, তো এই জন্য সেইটার জন্য এই অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আমরা দিয়ে দিছি সেটা একটু পড়ে নিবা। এবার সন্ধি আর সমাসের পার্থক্য বলি। সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য যদি বলি, সন্ধির মধ্যে ধ্বনির মিলন। এটা কি? ধ্বনির মিলন। যেমন বিদ্যালয়, বিদ্যা প্লাস আলয়, বিদ্যার আ আলয়ের আ, 2টা ধ্বনি মিলছে। কিন্তু সমাস হচ্ছে শব্দের মিলন। কপোতাক, কপতের ন্যায় অক্ষিজার, এই যে অনেকগুলো শব্দ মিলে একটা শব্দ, মানে শব্দের মিলন। এটা আর কি বিষয়, এখানে আর তেমন কিছু বলার নাই। সন্ধি আর সমাসের পার্থক্য এটাই। এবার হচ্ছে মিল যদি বলি, মিলও কিছু তেমন বলার কিছু নেই। এই এবার হচ্ছে সমাসে 5-এ 5 পাইতে হলে তোমাকে কি করতে হবে, এটা একটু মনোযোগ দিও, বেশি খেয়াল করো। 3টা কাজ। 1, বেসিকের গুরুত্ব দিতে হবে, কারণ বেসিক না বুঝলে তুমি অনেক বোর্ড কোশ্চেন পড়বো। অনেক আবার একটা চালাক যে শুনছি বোর্ড কোশ্চেন থেকে নাকি কমন পড়ে, এই জন্য সে বারবার খালি বোর্ড কোশ্চেন পড়ে, একবারও সে বেসিকটাই শিখে নিল না। একটা যদি ভালো করে একটা বারের জন্য বেসিক শিখে নেয়, তাহলে তো তার বোর্ড কোশ্চেনগুলো সমাধান হয়ে যায়। এই জন্য বেসিক দিতে হবে, কারণ তুমি এত পড়ে মনে রাখতে পারবে না। বেসিক হচ্ছে সেই জিনিস যেটা এমন আত্মার মধ্যে গেঁথে যাবে যে তুমি এখন ওই ধরনের কিভাবে করে আসতেছে, কোত্থেকে আসতেছে, ওই মানে মূল জিনিসটা ধরতে পারার, সমাজটা নির্ণয় করতে পারো, যে মূল বিষয়টা তুমি ধুয়ে ফেলতে বুঝতে পারবা। এটা হচ্ছে অনুসরণ করা। কারণ অনেক পড়লেও দেখবা অনুসরণ না করলে এমনিতে বোঝাতে পারা যায়, কিন্তু পরীক্ষায় গিয়ে ভুলটা হয়ে যায়, তখন 5-এ 5 আসে না। এই জন্য আগে থাকতে অনুসরণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে অর্থ জানা ও শব্দ গঠন। এই যে দেখছো, খেয়াল করছো, আমি তোমাদের একটু একটা শব্দ পড়াইছি, সেটা হচ্ছে অনুনাব। কারো মাথায় কি আসছে, যার মাথায় আসছে মনে বলে রাখি, তুমি হচ্ছে বাংলা ব্যাকরণে
25 থেকে 30 পাবা, যার মাথায় আসে নেই তুমি 15 থেকে 20 পাবা। দেখছো, এটা আসতে হয়, তোমার জ্ঞানের যে অন্বেষণটা এরকমটা থাকবে, তোমার মাথায় আসতে হবে না জিনিসটা কি স্যার, কি বলা হয়েছে। এখন স্যার এটা তো পরীক্ষা প্রশ্ন অর্থ আসে না, আমি তাহলে এটা কেন করবো। অর্থ আসে না, কিন্তু অর্থ না জানলে তুমি এটা সমাস নির্ণয় করতে পারবাও না। সমাসের মূল বিষয় কিন্তু অর্থের দিকে। আমরা টিচাররা নানা রকম কৌশল, শর্ট টেকনিক, তারপর চোরামি, বদমাইশি অনেক কিছু আমরা শেখাই, কিন্তু সমাসের মূল বিষয়টা কিন্তু তোমাকে যারা এই সমাজটা দিয়েছে, এই টপিকগুলো পড়তে বলছে, তোমাকে তো একটা শিখন ফলের আওতায় আনছে যে এইগুলো পড়লে পর স্টুডেন্টদের এই লাভগুলো হবে, আমাদের দেশের এই উপকারটা হবে, আমাদের এই যে দেশের যে কি বলা যায় শিক্ষা ব্যবস্থায় বা মানব সম্পদ উন্নয়নে এই উপকারটা লাগবে। এটার মূল হচ্ছে অর্থ, তোমাকে অর্থ দিয়ে খেয়াল করতে হবে। দেখো, উনো শব্দের অর্থ হচ্ছে সুতা, না শব্দটা ছিল নাভি, দেখছো নাভি, নাভি মানে হচ্ছে নাভি, অর্থাৎ নাভিতে সুতা যার। কার নাভির মধ্যে সুতা? অনেকে বলবো যে বাচ্চাদের নাভি, না এখানে উনি না, এটা একটা, দেখছো কি সুন্দর একটা ছবি দিয়ে দিছি, এবার বুঝতে পারছো কোনটা? এইটা হচ্ছে একটা মাকড়সা, অনুরাগ মানে মাকড়সা, কারণ মাকড়সার নাভি থেকে এক ধরনের কষ বের হয়, সেই কষটা দিয়ে কিন্তু কি করে এই মাকড়সার মতো জিনিসটা বানায়। আমরাও স্পাইডারম্যান দেখছি, স্পাইডার হাত দিয়ে এরকম করে এমন করে কি করে জাল মারে। এখন আসলে পরিচালক যদি আসল সত্যটা উন্মোচন করতে যাচ্ছ, মাকড়সার এই স্পাইডারম্যানের নাভি দিয়ে যদি জাল মারতে চাইতো, স্পাইডারম্যান যে কাজটা করতো এটা দেখতে খুব ভালো দেখা যেত না, খুবই বিশ্রী দেখা যেত, তাই তো? বুঝছো, বুঝতে পারছো? বা একটু কল্পনা দেখে নাও, ঠিক আছে, স্পাইডারম্যান কেমন করে জাল মারতেছে। আচ্ছা, তাহলে আমরা অর্থ দিকে জানার চেষ্টা করবো। সামনে এই কথাটা খুব কিন্তু বেশ মনে রাখবা, বহুব্রী সমাস, অন্য সমাস, শব্দ অর্থ তুমি জানো কিনা মার্ক করবা, ডিকশনে দেখবা, সার্চ দিবা, শিক্ষককে জিজ্ঞাসা করবা, বোঝার চেষ্টা করবা, ঠিক আছে, এই কাজটা করবা। ওকে, এবং সত্যি বলতে আমাকে কিন্তু এটা অনেক উপকার করছে। আবার কিছু তুমি আটকে যাবা, কনফিউশন লাগতেছে, এটা কি কর্মধার হয় নাকি এটা তৎপুরুষ, তখন তোমাকে এই যে শব্দ গঠন করবা, শব্দ গঠন তোমাকে হেল্প করবে। বুঝতে পারছো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে পাঁচে পাঁচ যদি যারা পায় না, কেন পায় না? কঠিন মনে করে, যেহেতু বিষয়টা কঠিন, শিক্ষক কেন তোমাকে পেশাগত জীবন লাগবে, পরবর্তী জীবন লাগবে, পরীক্ষা লাগবে, তুমি কয়েকদিন বাদ দিবা, কতবার বাদ দিবা, যেন পড়েই নাও। দ্বিতীয় হচ্ছে সময় নষ্ট করা, এমন কোনো বই পড়ো, এমন কোনো গাইড পড়ো যে গাইডে কি আছে, এমনভাবে আছে, এত এত শব্দ আছে বইয়ের মধ্যে, গাইডের মধ্যে এত এত বিগত প্রশ্ন আছে, তো সেগুলো পরে সময় নষ্ট করো, তো তোমার হচ্ছে না, হয় না, এবং ভুল পড়ো, অশুদ্ধ পড়ো, কনফিউশনগুলো পড়ো, তখন তুমি এই দ্বিধাগ্রস্ত হয়ে যাও এবং তোমার মনে হয় যেটা কঠিন। দ্বিতীয় হচ্ছে দ্বিধাগ্রস্ত হওয়া, যেহেতু কিছু সমস্যা আছে যে আসলেই সত্যি এটা দ্বিধাগ্রস্ত, এটা আসলেই দুইটাই হবে, দুইটাই সঠিক, কারণ কোনোটাকে ওহি থেকে নাজিল করে দেওয়া হয়েছে যেটা একটা ওহি, এই সমাসই হবে, এটা আমার ধারণা, আমি যা বলছি, আরেকজনের স্যারের ধারণা যে বলছে, বোর্ড থেকে যে বলছে, এক একজনে কিন্তু এক এক রকম বলছে, কারটা সঠিক? সব তো মানুষ আমরা। তাহলে এই ক্ষেত্রে কিভাবে করে চিনা যায়? তো আমি এক্ষেত্রে কিছু টেকনিক বলেছি, তুমি ভালো স্টুডেন্ট, একসময় তুমি নিজে ধরতে পারবা যে স্যার এটাই কিন্তু সঠিক, এই ইন্ডিউশন ক্ষমতা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা আমি আলোচনা করে দিব। কিছু আছে তোমরা আসলে ভুল করো, আর কিছু আছে না, তুমি যে দুইটা করতেছো দুইটাই তাহলে সঠিক, দুইটাই হয়। আর বাস্তব জীবনে কাজে লাগে জানো, লেখালেখি করতে, যে বললাম, হ্যাঁ কি বলা যায়, নিকনেম রাখবা, হোয়াটসঅ্যাপে তুমি তোমার প্রিয়জনের কি একটা ছোট্ট করে নাম রাখতে চাও, তো সেখানে বুঝবা যে সমাসের কত সুন্দর। তুমি নাম রেখা দিলা ময়ূরাক্ষী, তোমার চোখটা ময়ূরের মতন, কপোতাক্ষ, তোমার নোখটা কবুতরের চোখের মতন, ঠিক আছে, গরুয়াক্ষী, তোমার চোখটা গরুর মতন, এরকম করে কিছু একটা তুমি অনেক কাজে লাগে জীবনে, পরীক্ষাতে লাগে, চাকরিতে লাগে, সৃজনশীল কাজেও, কবিতা রবিতা বিজ্ঞাপন এগুলোতে সংক্ষিপ্ত করে কিছু লিখতে গেলে এরকম সমাস শব্দটা অত্যন্ত কাজে লাগে। সমাসের এবার আসি প্রকারভেদ। প্রকারভেদটা গুরুত্বপূর্ণ বটে, কারণ ছোটকাল থেকে তোমরা পড়ে আসছো সমাস মোট 6 প্রকার, নতুন ব্যাকরণ 9 10-এ পড়ে আসছো সমাস হচ্ছে 4 প্রকার, এখন তাইলে কয় প্রকার? এবং আমরা আরো কিছু প্রকার, তোমাদের পরীক্ষায় কিন্তু নিত্য এবং প্রাদি থেকে প্রশ্ন আসে, তাইলে এখন কথা হচ্ছে আমরা তাহলে স্যার কোনটা পড়বো? আবার আমরা জানি এই যে পড়ায় হচ্ছে কর্মধারয়, কর্মধারাটা প্রকার নাম হচ্ছে দ্বিগু, তারপর হচ্ছে অব্যয়ভাব বাদ দিয়ে দিছে, এরপর হচ্ছে উপপদ তৎসুষ, এগুলোর মধ্যে কিছু নাই। আবার অলৌক উপপদটা আবার প্রকারের ভিতরে আছে, স্যার বহু জটিল একটা কথা। এখন কয় প্রকার পড়বো? 4 প্রকার বলবো না 6 প্রকার বলবো? প্রকারের নাকি প্রকার বলবো, সেই প্রকার। এখন আমি তোমাকে বলি, তোমাদের সময় এটা কিন্তু তোমার এসএসসি পরীক্ষা না, যে এমসিকিউ আসবে, তোমাকে জিজ্ঞাসা করবে সমাস মোট কয় প্রকার, এটা তোমার জিজ্ঞাসা করছে না, তাইলে তোমাকে দেওয়া দরকারও নাই। তোমাকে চিনতে হবে কোনটা দ্বন্দ্ব সমাস, কোনটা তৎপুরুষ, কোনটা কর্মধার, কোনটা বহুব্রীহি, তোমার এইগুলো চিনতে হবে। এই যে আমরা সে চিনার কৌশলগুলো দিয়ে দিছি, যে কিভাবে চিনবা যে কোনটা দ্বন্দ্ব, কোনটা অবিভাব, কোনটা দ্বিগু, কোনটা বিভক্তি, চিনাই দিছি। এইটা চিনে
পরীক্ষায় তোমার শব্দ থাকবে, তুমি চিনা সেটা কোন প্রকার লেখা দিয়ে দিবা। তাহলে 5 প্রকার হোক, 6 প্রকার হোক, 8 প্রকার হোক, 15 প্রকার হোক, তোমার কি যায় আসে? তো এই জায়গাটাই বলে দিলাম। এই জন্য সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আর কিছু নেই। পরীক্ষা আসলে আমরা কি দিব এটা নিয়ে ভাবার কিছু নেই। অনেকে আছে একদম নতুন, এরা একটু ঘোলাটা করে ফেলে, জলগুলা করে। আর যারা একটু মোটামুটি পড়াশোনা করেছো তাদের আসলে এই সমস্যাটা হয় না, তারা পড়তে বুঝে ফেলছে আসলে তো স্যার এগুলো জীবনে আসেই না, তাহলে আমি আমার শুধু শুধু মাথা ব্যথা করে লাভটা কি? তো এটা মাথা ব্যথা করো না। এবার আসি, সমাস তুমি যে চিনবা কিভাবে, এই চিনার জন্য এখানে যে জিনিসটা আছে, দেখো তোমাদের আগে একটু বলছিলাম, তোমাদের যে সমাস দেওয়া হয়েছে কিন্তু মূল উদ্দেশ্য একটাই, তুমি স্টুডেন্ট অনেক অনেক সমাস জানো না, সমাসের অর্থ জানো, তুমি শব্দের অর্থ জানো, এটা তুমি বাস্তব জীবনে প্রয়োগ করো, এই যে সমাস যারা দিয়েছে তাদের এটা উদ্দেশ্য। এখন এই যে বইগুলোর মধ্যে কোনটা কোন সমাস, এটা যে চেনার উপায়, এটা কিন্তু এই পদ্ধতি তোমাকে চিনতে হবে কোন শব্দের অর্থের প্রাধান্য বেশি। তোমার পরীক্ষায় যেমন শব্দ দেওয়া থাকবে, এই যেমন 2 কান কাটা, গাছে পাকা, মাথায় পরীক্ষা থাকবে, তোমাকে বুঝতে হবে কোন শব্দের 2টা অর্থে প্রধান, কোনটা একটা প্রধান, কোনটা আগেরটা প্রধান, কোনটা পরেরটা প্রধান। এটা দিয়ে তুমি কি সমাস নির্ণয় করতে হবে। এটা ছিল আসলে সমাসের আসল উদ্দেশ্য। এবং তারপরেও তোমরা বুঝো না 2টা কারণে। একটা হচ্ছে অর্থের যে প্রাধান্য দিয়ে বুঝতে হয়, তুমি তো অর্থই বুঝো না, তাইলে এখন তুমি সমাসটা নির্ণয় করবে কিভাবে, এই একটা সমস্যা হয়ে গেছে। তো এই জন্য পরবর্তীতে আমাদের আবার কিছু স্যারদের, আমরা যারা আছি আমরা তোমাকে কি করি, কিছু কৌশল দিয়ে পড়াই। কিন্তু এটা পড়ার আগে তুমি এটাকে বুঝে নিতে হবে, হ্যাঁ, কারণ তোমার একটা কাজে লাগবে, তোমাকে একটা মানে বেসিকের জায়গাটা তোমাকে আরেকটু স্ট্রং করবে, এই জন্য তুমি পড়ে নিতে হবে। তো চলো আমরা পড়ি, এটা শিখাই দিই তোমাদের। যে সমাস যেগুলো আছে এর মধ্যে দেখো কিছু আছে উভয় পদ। আচ্ছা আমি তোমাদের কি বলছিলাম, সমাস হচ্ছে কি বিবাহ, একটা সম্পর্ক, হ্যাঁ। এখন স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, তো এইরকম যে যে সম্পর্কটা হয়, সম্পর্কে কিন্তু 4টা অবস্থা হয়, খেয়াল করছো? কোন কোন সংসার আছে উভয় পদ প্রধান, উভয় প্রধান, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই সমান সুখে, দুজনের সমান প্রাধান্যই আছে, এমন একটা সংসার। কারোরটা আছে কি পূর্ব, অর্থাৎ আগের পদ প্রধান, পূর্বেরটা প্রধান, ঠিক আছে? যেমন দেখো এখানে প্রতি, এটা কি কোনটা প্রধান, আগেরটা প্রধান। কোন সমাস আছে কি পরপদ প্রধান, যেমন এই যে দ্বিগু, তৎপুরুষ, এগুলো কি পরেরটা প্রধান, মানে কি সংসারের মধ্যে একটা স্বামী প্রধান, স্ত্রী প্রধান। আর একটা বোধ কি সংসারের মধ্যে কেউই প্রধান না, নাক গলায় হচ্ছে শাশুড়ি, আরেকজনে এখানে নাক গলায়, ঠিক আছে? এই হচ্ছে আমরা সংসারের 3টা অবস্থা, 4টা অবস্থা দেখতে পাইলাম। সমাসের একই অবস্থা। কোন সমাস আছে উভয় পদ প্রধান, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। উভয় পদ প্রধান মানে তুমি দেখো তো মাতা পিতা, এই শব্দটার মধ্যে তুমি কাকে রেখে কাকে আগায় রাখবা, সম্ভব? আচ্ছা তুমি তাও তো বুঝতেছি না, কাকে রেখে কাকে আগায় রাখবে কিভাবে বুঝবো? তুমি বাক্য রচনা করো, মাতা পিতা সেবা করো, মাতা পিতাকে ভালোবাসো। আসলে যখন ভালোবাসা করা বললাম, সেবা করার কথা বললাম, আমি কি কাউকে একটু বেশি আর কাউকে কম করতে বলছি? দুটো কিন্তু প্রায় সমান গুরুত্বই পাচ্ছে আমার বাক্যের ভিতরে, শব্দের ভিতরে। এই জন্য এমন যে শব্দ সাধারণত আরো সহজ, জোড়া জোড়া যে শব্দগুলো থাকে সবগুলি দ্বন্দ্ব সমাস হয়। তাহলে দ্বন্দ্ব সমাসের কি উভয় পদ প্রধান। এবার হচ্ছে কিছু সমাসের আছে পূর্বপদ প্রধান, অর্থাৎ প্রথম যে পদটা থাকবে সেটা প্রধান। যেমন প্রতিদিন, এখানে কিন্তু প্রতি শব্দটা প্রধান। প্রতিদিন বলতে আমরা যেটা একদিন না, আজকের দিন না, আগের দিন না, প্রতি মানে এটা ধারাবাহিক প্রতিটা দিন, এখানে প্রতি শব্দকেই আমরা বেশি কি করি, প্রাধান্যতে রাখি। এখন বলো সেটা তো বুঝতেছি না, তাহলে বাক্য রচনা করো। প্রতিদিন তোমায় দেখতে চাই, এখন যে প্রতিদিন তোমায় দেখতে চাই, এই ক্ষেত্রে আমি কি দিনে দেখতে চাই না রাতে তোমরা দেখতে চাই? এটা কি এটা বুঝাইছে যে তোমার দিনে না তোমাকে রাতে দেখতে চাই? এটা কিন্তু বুঝায় না, বুঝেছে তোমাকে প্রতিদিন দেখতে চাই, ঠিক আছে? এখানে ওই দিনটা সবই তোমার আমার প্রতিদিনই লাগবে, এরকম। আরেকটা হচ্ছে পরপদ প্রধান। এখন এই পরপদ প্রধান কোনটা, যে পরের অংশটা প্রধান। এটাকে দেখো, এই যে রাস্তা, তারপর হচ্ছে পাকা, এরপরটা শব্দ আছে গজের ন্যায় মূর্খ। এই দেখো 3টা শব্দ তুমি খেয়াল করে দেখো তো পরপদ প্রধান কিনা। এখন তুমি বুঝতেছো যে না স্যার এটাও বুঝতেছি না যে পরপদ প্রধান কিনা। আচ্ছা পরপদ প্রধান কিনা এইটা বোঝার জন্য আমি কি করতেছি, একটা সুন্দর সিস্টেম বলে দিই তোমাকে। বললাম এই আসো তো আমরা চৌরাস্তা দেখা করব, বা এই চৌরাস্তার মোড়ে আয়। এখন বলো তো চৌরাস্তার মোড়ে এখানে কি রাস্তায় আসতে বলতেছি নাকি চারের উপর আসতে বলতেছি? রাস্তায় আসতে বলতেছি, এখানে রাস্তাটা প্রধান। তাহলে এই যে এখানে মনে রাখবা এটা পরপদ প্রধান, এটা চৌটা প্রধান না, সংখ্যাটা প্রধান না, পরেরটা প্রধান। এবার হচ্ছে গাছ পাকা। অনেকের এই সমস্যাটা হয় যে স্যার গাছ পাকা পরপদ প্রধান, এটা তো বুঝতেছি না। কেন বুঝবো যে পরপদ প্রধান? কারণ গাছ আমার কাছে গাছও ইম্পর্টেন্ট, পাকাটাও ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন ক্লাস করি স্টুডেন্ট এই প্রশ্ন করি যে স্যার গাছ ইম্পর্টেন্ট পাকা ইম্পর্টেন্ট, আমি কিভাবে বুঝবো? এটাও তুমি খেয়াল করো। যখন মনে করো তুমি যাচ্ছ আর কেউ বলতেছে আপা আপা নিয়ে যান গাছ পাকা আম, গাছ পাকা আম। আচ্ছা বলতো সে আসলে কি বুঝাতে চাইতেছে? যে আপা আমগুলো কাঁচা কাঁচা না আমগুলো পাকা পাকা, মানে পাকা হইলে কি সে নিবে?
মানে কাঁচা হলে সে নিত। হ্যাঁ, পাকাটা তাকে ইঙ্গিত করছে, পাকা আম, মিষ্টি আম, মজাদার আম, পাকাটার দিকে সে ইঙ্গিতটা করতেছে। বাকি গাছে হইলে সেই গাছটা শব্দটা প্রধান না, কিন্তু লাগায় সে একটু বিসর্গ বাড়াচ্ছে গুরুত্বটা। এরপর দেখো, তুই তো একটা গজমূর্খ, তুই গজ মানে হাতি, তুই তো হাতির মতন মূর্খ। এখানে দেখো তো, হাতির মতন মূর্খ বলতে তাকে কি হাতিকে ইঙ্গিত করতেছে, নাকি তুই যেটা মূর্খ এটাকে ইঙ্গিত করতেছে? তো এইভাবে করে আমরা যেই শব্দের দেখো পরপদ প্রধান, সেই শব্দগুলোকে বলবো কি, সেটা হয় দ্বিগু হবে, তৎপুরুষ হবে, কর্মধারয় হবে। আসলে এই প্রাধান্য দিয়েই কিন্তু আমরা সমাস নির্ণয় করে ফেলতে পারতাম, কিন্তু পারতেছি না এই যেটার জন্য। কারণ উভয় পদ প্রধান দ্বন্দ্ব সমাস, এটা বুঝলাম। যেই সমাস শব্দগুলো দুইটা পদই প্রধান হবে সেটা দ্বন্দ্ব বলে দিব এক কথায়। যেই শব্দগুলোর প্রথম পদ প্রধান হবে, না হইলেও বিভক্তি থাকবে সেইগুলো, সরি উপসর্গ থাকবে, সেগুলো অব্যয় বলে দিলাম। কিন্তু পরপদ প্রধানের তো আছে তিনটা, তাইলে স্যার বলবো হলো কোনটা, এটাই হলো কথা। এই জন্যই আমাদের যে পরে যে টেকনিক আছে সেই টেকনিকটাই অবলম্বন করতে হয়। এবার আসি অন্য পদ প্রধান, এই কথাটা মানেটা কি? এটা হচ্ছে এমন জিনিস যে দুইটা শব্দ নিয়েও গঠিত হবে, ওই দুইটার একটারও বুঝাবে না, বুঝাবে অন্য একটা জিনিসটা। যেমন দেখো, দুই কান কাটা, এখানে দুইটা শব্দ, দু মানে দুইটা, আর কান কাটা মানে কান্নাইজার। কিন্তু দুই কান কাটা দেয়া দুইটা এবং কান কোনটাকে বুঝাচ্ছে? দুই সংখ্যা এবং কান কোনটাকেই প্রাধান্য দিচ্ছে না, কোনটাই বুঝাচ্ছে না, বুঝাচ্ছে হচ্ছে নির্লজ্জ। কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে কি? নির্লজ্জ, অর্থাৎ লজ্জা নাই যার। কি বুঝাচ্ছে? লজ্জা নাই যার। ওকে, ঠিক আছে। এরপরে যদি আসি এক নজরে সমাস, ঠিক আছে, আমরা এক নজরে কি করব? সমাসটা পড়ে ফেলবো। দ্বন্দ্ব, অব্যয়ভাব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি, নিত্য এবং প্রাদি। এটা পড়ে ফেলবো না, আমি এটা কথা একটু বলে রাখি। সমাস যেই প্রকারভেদগুলো আছে তোমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেলো। আমি সব স্টুডেন্টকে দুই ভাগে ভাগ করে ফেলবো, একদম ভালো স্টুডেন্ট থাকো, খারাপ স্টুডেন্ট থাকো, তুমি সমাস পড়ার ক্ষেত্রে এইভাবে যদি পড়ো তুমি সবচেয়ে সাকসেসফুল হবা। সেটা হচ্ছে কিছু সমাসটা আছে একেবারে ইজি, তুমি সবার আগে সেই কটা পড়ে ফেলো। এতে কি হবে? তোমার কনফিডেন্স বেড়ে যাবে, তুমি দেখবে পাঁচটার মধ্যে চার পাঁচটা তুমি এমনিই পারতেছো। একটাতে সমস্যা হচ্ছে তোমার, বা দুইটাতে সমস্যা হচ্ছে, দুই তিন পেরে যাচ্ছ তুমি আধা ঘন্টা বা এক ঘন্টার পড়াতে, মানে একটু দেখাতে তুমি পারে যাবে, বাকিগুলো পড়তে অনন্তকাল লাগবে, আরো সময় লাগবে। কিছু প্রকার আছে, তো এই প্রকার গুলো আট প্রকার। তাইলে আমরা কি দ্বন্দ্ব, অব্যয়, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, মানে যে ছয় প্রকার আছে সেই ছয় প্রকার, আর ছুটা দুইটা প্রকার, তাহলে মোট হচ্ছে আট প্রকার পাচ্ছি। এখন এই আট প্রকারের মধ্যে আমি তোমাকে বলবো পাঁচটা প্রকার আছে একদম ইজি, পানির মতন। কারণ ওই প্রকারের আন্ডারে আবার কোনো প্রকার ভেদ নাই, যে জটিলতার ভিতরে জটিলতা নাই, একদম সিম্পল। দ্বন্দ্ব, অব্যয়ভাব, দ্বিগু, এই তিনটা, আর হচ্ছে নিচের নিত্য আর প্রাদি। দেখছো কেন সহজ? আমি বলি, তুমি যে সমাজটা দেখবা জোড়া জোড়া টাইপের, 7-5, 6-9, চা পানি, দাদা দাদি, বাপ মা, তালা চাবি, এরকম জোড়া জোড়া টাইপের, সেগুলো হবে দ্বন্দ্ব সমাস। মাঝখানে ব্যাস বাক্য কিভাবে চিনবা? মাঝখানে ব্যাস বাক্য থাকবে ও মাতা ও পিতা, তালা ও চাবি, জিন ও পরি, চা ও বিস্কুট, এরকম। অব্যয়ভাব কিভাবে চিনবা? তুমি উপসর্গের ক্লাস করে আসছো, উপসর্গ তুমি চিনো, উপসর্গ যেইটাতে দেখবা তাই হচ্ছে অব্যয়ভাব, বাস সহজ। এই দেখো, উপকূলের আগে উপশব্দ দেখে ফেলছি, আমি বুঝা ফেলছি এটা অব্যয়ভাব। তোমাদের ক্লাসে শুরুতে দেখাইছিলাম না যে সমাসের মধ্যেই কি থাকে? লেখাই থাকে যেটা কোন সমাস। আরো বলি, সমাস চিনার কিন্তু দুইটা টেকনিক, পাকিস্তানি টেকনিক। পাকিস্তানিরা যারা ৭১ যুদ্ধের সময় আমাদেরকে ধরতো, তারা আমাদের মুসলমান না কেরা চিনতো দুইটা উপায়। একটা উপায় দেখো উপর থেকে, অর্থাৎ পাগড়ি কিংবা কালিমা বলো বা পাঞ্জাবি বা দায়ী রাখছে, এটা বুঝে ফেলছে কি মুসলমান। তাহলে একটা পদ্ধতি কি উপর থেকে দেখা, আর একটা পদ্ধতি বুঝতেই পারছো তাই তো, যে একটু খুলে দেখতো। তো সমাস হচ্ছে দুই ভাবে, একটা একদম উপর থেকে দেখলে তুমি বুঝা ফেলবে একদম পানির মতো। এরকম সমাসের দুইটা, একটা হচ্ছে দ্বিগু আর হচ্ছে অব্যয়ভাব। মানে এটার ভাঙাচোরার দরকার নেই, উপর থেকে দেখেই বুঝে ফেলতেছি এটা কোন সমাস। যেমন আমি উপসর্গ দেখছি উপর থেকে, ধরো তোমার পরীক্ষা ৮টা সমাস আসছে, এই ৮টার মধ্যে সবার আগে তুমি অব্যয়ভাব দ্বিগু বের করে ফেলবা, 2 মার্ক আগে নিশ্চিত করে ফেলবা, ঠিক আছে? কারণ যদি যেটার মধ্যে উপসর্গ আছে সেগুলো সব হচ্ছে অব্যয়ভাব। যদি এরকম আরো 2-3টা শব্দ থাকে তাহলে তোমার জন্য আসান, আর যদি সংখ্যা থাকে তাইলে হবে সেটা দ্বিগু। আবার মনে রাখাও কিন্তু কঠিন না, খেয়াল করে দেখো, দ্বন্দ্ব, আচ্ছা মারামারি লাগে কার সাথে? জোড়া জোড়া না হলে কি মারামারি লাগে? বা সমকক্ষে না আসলে কি মারামারি লাগে? তোমার সাথে টেবিলে মারামারি হবে, তোমার সাথে তোমার মতন একটা মানুষের মারামারি হবে, ঠিক না? গরুর সাথে গরুর, এইভাবে করেই দ্বন্দ্ব, তার মানে জোড়া জোড়া। অব্যয়ভাবে দেখো স্বরে অ, এটা উপসর্গ না? যদি উপসর্গের ক্লাসটা করে থাকো তার তুমি পারার কথা, ঠিক আছে? তাহলে এই শব্দটা কি অপসর্গ না? তাহলে মনে রাখবা উপসর্গ আসলে সেটা অব্যয়ভাব। এখন দেখো দ্বিগু, দ্বিগুর যে দ্বি, এটা একটা সংখ্যা না? দ্বি এটাও তো একটা সংখ্যা, 2 এটা একটা সংখ্যা না?
এই জন্য মনে রাখো দ্বিগু হইতে গেলে সংখ্যা লাগে। তারপর যদি বলি তৎপুরুষ কর্মধারয়, এইগুলোর চেনার অনেক সুন্দর সুন্দর এইগুলোর উপায় আছে, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু এইটা তুমি পড়বা হচ্ছে পরে গিয়ে। তুমি আগে এই 3 প্রকার আর হচ্ছে এই যে 2 প্রকার, এই দুইটা শিখে ফেলো আগে। শিখে 5 প্রকার তুমি অল্প সময় আয়ত্তে নিয়ে ফেলো, নিয়ে তারপর তুমি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে দেখো তুমি কয়টা পারতেছো। যদি তুমি তখন দেখো যে এটা প্র্যাকটিস করার পরে তুমি তো মোটামুটি 3-4 করে হয়ে যাচ্ছে, দেখো তোমার কনফিডেন্স তখন কোন লেভেলে যায়। তারপরে তুমি একটা একটা করে তৎপুরুষ ধরো, কারণ তৎপুরুষ পড়তে অনেক সময় লাগে। কর্মধারয় ধরো, বহুব্রী ধরো, আবার এগুলো উপকার ভেদ অনেকগুলো। তো ওই জন্যই এই সহজগুলো আগে পড়ে ফেলো। এরপর হচ্ছে অন্তর, নিত্য, যেই শব্দের শেষে অন্তর থাকে সেগুলো হচ্ছে নিত্য সমাস। যেমন গ্রামান্তর, মতান্তর, গৃহান্তর, কালান্তর, দেশান্তর। এটা তো 1 মিনিটে শিখে দিলাম একটা প্রকার, 1 মিনিটে তোমার পড়া হয়ে গেল। তারপর হচ্ছে প্রাদি সমাস, প্র থাকলে প্রবচন, প্রগতি, প্রশান্তি, প্রবাদ, প্রভাত, প্রভাত, প্রগত। দেখছো সবগুলো কি হয়ে যাচ্ছে এই প্রাদি সমাস। তার মানে দেখো অন্তর থাকলে নিত্য, প্র থাকলে প্রাদি, কত ইজি, ম্যাজিক না? এটাই হচ্ছে সমাসের ম্যাজিক। এই 5 প্রকার তুমি ভালো করে পড়ে ফেলো। এরপর হচ্ছে আমরা কিন্তু তৎপুরুষও চিনা যায় বিভক্তি থাকলে, কর্মধারও চেনা যায় এরকম যা যা বা যিনি থাকলে, সত্য মিথ্যার তুলনা থাকলে, ব্যতি বহুপ্রিয় চেনা যায় লাস্টে যার থাকলে, হ্যাঁ যার যা যে শব্দটা থাকলে। তো এগুলো আমরা ডিটেলসে পড়বো। তো যাই হোক, এই হচ্ছে সমাসের মূল কথা। সমাস কিভাবে পড়বা, সমাসের বেসিক কি সেটা আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে একটা একটা করে দ্বন্দ্ব সমাস একটা করে শেষ করব, তারপর দ্বিগু সমাস, এবং প্রতিটা প্রকারকে একটা একটা করে শেষ করব। তো ওই একটা শেষ করা নাকি একটা কাজ করা যায়, এক ভিডিওর মধ্যে দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ভাব, নিত্য আর পাদি শেষ করে ফেলি, তারপর প্র্যাকটিস করি। আর বাকি 3 ভিডিওতে একটা তৎপুরুষ কর্মধারয় বহুব্রী পড়াবো। কি করলে ভালো হয়? আমল এটা করলে ভালো হয়, কারণ দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ভাবটা এক ভিডিওর মধ্যে দেখে ফেলি তাইলে। কারণ এই 3 না থাক, সবগুলো আলাদা আলাদা করেই করি। ওকে, সবগুলোই আলাদা আলাদা করে করি, কারণ কে কোনটা দেখবা, কে কোনটা পারতে চাও, কোনটা আগে দেখবা, কোনটা তুমি আগে থাকতেই পারতা, বাকি কোনটা তোমার পারা দরকার সেটা সেভাবে আলোচনা করবো। তো ঠিক আছে, তাহলে প্রতিটার জন্য একটা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও থাকবে, সেও একটা করে সেগুলো দেখে দেখো তুমি সমাসে আরো প্রো হয়ে উঠো, সেই প্রত্যাশা রেখে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।